সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিং এর বড় অংশ আগুনে ভস্মীভূত। পুড়েছে এলজিআরডি সহ কয়েক মন্ত্রণালয়ের আসবাব নথি। একাধিক তদন্ত কমিটি গঠন। আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটার সূত্রপাত কিভাবে। কেপিআই স্থাপনায় মধ্যরাতে আগুন লাগা নিয়ে নানা প্রশ্ন। আমলে নেওয়া হয়নি সচিবালয়ের নতুন গেট করার নিরাপত্তা ঝুঁকি পরামর্শ। কেপিআইয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। অগ্নি দুর্ঘটনা রহস্যজনক বলছেন কর্মকর্তা কর্মচারীরা। দিনভর ব্যাহত বিদ্যুৎ, ইন্টারনেট, স্বাভাবিক কাজ হয়নি বেশিরভাগ দফতরে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আসলে ভিতরে গেলে দেখা যাবে। সবগুলো বাতি কিন্তু অফ করেই বের হয়, যেতে কোনো আছে কিনা, কিন্তু কিভাবে কি হলো সেটা নিজেই বলতে পারতেছি না। কিভাবে আগুন লাগছে সেটা তদন্ত করলে তারাই বলতে পারবে। ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে পরিবারে কান্নার রোগ। ঢাকায় জানাজা শেষে রংপুরে নেওয়া হচ্ছে মরদেহ। বৈষম্যের অভিযোগে এবার ২২ ক্যাডারের মানববন্ধন। উপসচিব পদে কোটা তুলে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি। পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। ৬,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে বিপুল নামে মামলা। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মধ্যরাতে লাগা আগুনে ১০ ঘণ্টা পুড়ল সচিবালয়ের ৭ নম্বর ভবন। বেলা ১১:৩০ নাগাদ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস। ১৯টি ইউনিট কাজ করেছে। আর আগুন নেভানোর চেষ্টার সময় ট্রাক চাপায় এক ফায়ার ফাইটারের প্রাণ গেছে। আগুনের সূত্রপাত হয় ৭ তলা থেকে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলা। পুড়েছে গুরুত্বপূর্ণ নথি। ভয়াবহ আগুনে পুড়ছে সচিবালয়। রাত প্রায় ২টার দিকের ছবি এটি। সচিবালয়ের ৭ নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে আগুন। মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ শুরু করে। তবে ভয়াবহতা বাড়তে থাকলে আরও ১১টি ইউনিট যুক্ত হয়। সর্বমোট ১৯টি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। একই সময়ে ভবনের ২ প্রান্তে আগুন জ্বলছে। ৬ষ্ঠ থেকে ৯ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। তবে এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরাও কাজ করেন। দীর্ঘ ১০ ঘণ্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন। ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলার অফিসসমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুড়ে ছাই। বেলা ১:১২টার দিকে আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। তবে এই আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়ার খবর জানান ফায়ার সার্ভিসের ডিজি। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে। বিল্ডিংটা রেস্ট্রিক্টেড বাট কনফাইন্ড টাইপ। অনেক সময় আগুন ধরলে সেটা দ্রুত ছড়ায় যায় এবং যেহেতু এটা দিনের বেলা হয় নাই, আগুন যখন ধরেছে তখন তো এক্সটিংগুইশার ওখানে ব্যবহার করার মতো কেউ ছিল না। ফলে সেই কারণে হয়তো আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েছে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবে তদন্ত কমিটি। ৩ থেকে ৪ টাকা না, আগুনটা ৬ তলায় লাগছে, এগারোটা ৭, ৮ উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হওয়া ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় এভাবে আগুনের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। কেউ কেউ আবার বলছেন এটি হতে পারে নাশকতা। তাই তদন্ত কমিটিকে বস্তুনিষ্ঠ তদন্ত করার আহ্বান জানিয়েছেন তারা। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে আমরা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি। আপনি তো সচিবালয়ের সামনেই আছেন, কেমন অবস্থা দেখছেন? বৃষ্টি, আজকে দিনভর তো আগুন নিভানোর কাজ শেষ হয়েছে সকালের দিকে। তারপর এই ঘটনা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। এরই মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভিগুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজগুলো তারা পর্যালোচনা করবেন। সেই পর্যালোচনা করে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা। আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা, এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভির ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং এটিতে 24 ঘন্টায় নিরাপত্তা রক্ষীরা দায়িত্ব পালন করেন, সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে, পাশাপাশি ভবনগুলোর ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকে, পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে, সেগুলো বন্ধ থাকে, পাশাপাশি কক্ষগুলো বন্ধ থাকে। এত নিরাপত্তা বলয় পার হয়ে কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা, বা সেটা হলেও কিভাবে হয়েছে, বা আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা, বা অন্য কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা, এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে। পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে, সেটি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য। আপনি জানেন যে এই যে 3টি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার, ডাক ও টেলিযোগাযোগ, পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ, আরেকটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরো অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র ক্ষতির শিকার হয়েছে, সেগুলোর পুরোপুরি ক্ষতি নিরূপণের কাজটি এই কমিটি করবে এবং এই কমিটিগুলো দ্রুতই তাদের প্রতিবেদন দেবে। এবং আগুনের ঘটনার পর কিন্তু আজকে দুপুরের পর থেকে আপনি জানেন যে সচিবালয় ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, শুনছিলাম। ধন্যবাদ শাকিল। সচিবালয়ে আগুনের ঘটনায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিআরডি, সড়ক, টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া সহ 5টি মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ের বেশিরভাগ রুমে থাকা প্রকল্পের ফাইলপত্র, দুর্নীতি তদন্তের নথি, বাজেটের ডকুমেন্ট, আসবাবপত্র পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা আগুনের ধরন দেখে নাশকতার অভিযোগ করছেন, তবে নজিরবিহীন এই আগুনের কারণ নাশকতা নাকি শর্ট সার্কিট তা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে, যা 7 কার্যদিবসের মধ্যেই রিপোর্ট দেবে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয় 11টি ভবনে। এর মধ্যে 7 নম্বর ভবনে ঘটে ভয়াবহ আগুনের ঘটনা। দীর্ঘ 10 ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় ভবনের 4টি ফ্লোরের বেশিরভাগ রুম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বড় মন্ত্রণালয় হিসেবে পরিচিত এলজিআরডির 2 ফ্লোরের বেশিরভাগ রুমই পুড়েছে সচিবের রুমও। এর উপরের ফ্লোরে টেলিযোগাযোগ উপদেষ্টার রুম সহ ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রীড়া, সড়ক পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কক্ষ। এতে দীর্ঘ সময়ের পুরনো নথিপত্র, প্রকল্প, বাজেটের গুরুত্বপূর্ণ ফাইল, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। মানে ফাইলপত্র, ক্যাবিনেট, আপনার আলমারি, সুকেস যেগুলো ছিল, কম্পিউটার, টেলিভিশন সবই মোটামুটি পুড়ে গেছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মহোদয়ের রুম দেখলাম যেটা মানে 90% পুড়েই হয়ে গেছে। সমস্ত মানে কাগজপত্র, সব নথিপত্র যেগুলি আছে সরকারের যে কাজকর্ম সব ডিস্ট্রয় হয়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় যেগুলো ভবনে আছে সেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাগজপত্র যেখানে যাচ্ছে সম্পূর্ণ শেষ আর কি, কোনোটাই বাদ রাখে না আর কি।
এটা পরিকল্পিত। যারা আগুনের ঘটনা পরিদর্শন করেছেন, দেখেছেন কাছে গিয়ে, তারা বলছেন আগুনের যে ধরন, এতে নাশকতার ঘটনা উড়িয়ে দেওয়া যায় না। কেউ কেউ বলছেন একই ফ্লোরে দুটি ভিন্ন স্থানে আগুন সন্দেহের অন্যতম কারণ। আবার স্থানীয় সরকার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আগুনের ঘটনাকেও আমলে নিচ্ছেন তারা, কারণ এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে দুই ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এলজিইডি মন্ত্রণালয়ের কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরুর কারণেই নাশকতা কিনা এ নিয়ে ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্রনেতা সার্জিস আলমও অগ্নিকাণ্ডকে নাশকতা মনে করেন। বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। 9তলা ভবনটিতে আগুন কিভাবে লেগেছে, কারণ কি, এর সাথে কেউ জড়িত কিনা তা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের আলাদা দুই কমিটি 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে। দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা জানিয়েছেন আগুনের কারণ শর্ট সার্কিট নাকি নাশকতা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এত সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটা জানা যাবে। সূত্রপাতটা কীভাবে, আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সূত্রপাত কীভাবে এবং কেন এই ভয়টা সংগঠিত হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা জানান সচিবালয়ের ইতিহাসে এমন ভয়াবহ আগুনের ঘটনা নজিরবিহীন, তাই তদন্তের মাধ্যমে দ্রুত কারণ চিহ্নিত করা জরুরি। বলেন ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে পারেনি, এর কারণ প্রবেশপথগুলো ফায়ারের গাড়ি ও লিডার উপযোগী নয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগে সবাই একসাথে বসে চা খেতাম, আর এখন এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সচিবালয়ের মতো কেপিএ স্থাপনায় আগুন লাগলো কিভাবে? নেভাতেও লেগে গেল 10 ঘন্টা। প্রশ্ন উঠেছে কেন? অগ্নি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা ছিল না সচিবালয়ে, পানি আনতে হয়েছে বাইরে থেকে। আর নতুন গেট করার সময় নিরাপত্তা ঝুঁকির কথা বলা হলেও তার তখনকার কর্তারা আমলে নেননি। সচিবালয়ে আগুন নিয়ে ধূম্রজাল রয়েছেই। নির্দিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ এটিকে নাশকতা উল্লেখ করে এমনও বলছেন কেপিআই ভুক্ত এলাকায় এমন ঘটনা পূর্ব পরিকল্পিত। তাই স্বভাবতই প্রশ্ন আসতে পারে কেপিআই কি, কেন সচিবালয়কে কেপিআই ভুক্ত এলাকা বলা হচ্ছে। কেপিআই মানে কি পয়েন্ট ইনস্টলেশন, যা সরকার তথা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে বলা হয়ে থাকে। কেপিআই নিরাপত্তা নীতিমালায় এর সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কেপিআই এমন সব স্থাপনা যা ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রতিরক্ষা সামর্থ্য বা জাতীয় নিরাপত্তা আর অর্থনীতি চরমভাবে বিপর্যয়ে পড়ে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন কেপিআই এলাকাকে যতভাবে সুরক্ষিত রাখতে হয় ঠিক ততটা সুরক্ষা ব্যবস্থা ছিল না সচিবালয়ে। এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সৌন্দর্য বর্ধনের জন্য গেট করা হলো এবং গেটের উপরে ছাউনি দেওয়া হলো। তো এখানে কিন্তু ফায়ার সার্ভিস পত্র দিয়েছেন বলে আমি জানতে পেরেছি যে এই ছাউনিটা যে এই টার্ন টেবিল ল্যাডারকে বাধাগ্রস্ত করছে সেটা জানানো হয়েছে। এই নিরাপত্তা বিশ্লেষকের মতে একটি সংস্থাকে এমন ঘটনার জন্য দায়ী করলে চলবে না, এখানে দায় অনেকের। ফায়ার সার্ভিস তো অবশ্যই নিরাপত্তা বাহিনীর ভিতরে পুলিশ সব রকম নিরাপত্তা বাহিনী থাকবে, এমনকি সেনাবাহিনী আর্ম ফোর্সেস দেরকেও কেপিআই এর লিস্ট দেওয়া হয় এবং তাদেরও অল্টারনেটিভ প্ল্যান থাকে। সার্বিকভাবে এটা তদন্ত করা দরকার এবং একটা ডিপার্টমেন্ট না, সবগুলো ডিপার্টমেন্টই এর জবাবদিহিতাতে নিয়ে আসতে হবে। ব্রিগেডিয়ার নাইমের মতে যে কোনো দুর্ঘটনায় দমকল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় অন্যদের। সচিবালয়ে যা করা হয়নি, তাই ট্রাক চাপায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের।
রাসেল শেখ, যমুনা নিউজ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক কিনা এটা তদন্ত হলে বলা যাবে বলে জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। দুপুরে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ব্রিফিংয়ে কথা তিনি জানিয়েছেন। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি, এটা পেলে আমরা বলবো। বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআই এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটার হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভয়াবহ আগুনের ঘটনায় দিনভরই উত্তেজনা বিরাজ করেছে সচিবালয় এলাকায়। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল বেশ কয়েক ঘন্টা এবং বেশিরভাগ মন্ত্রণালয়ের কাজ বন্ধ ছিল। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভয়াবহ আগুনের ঘটনাকে রহস্যজনক বলছেন কর্মকর্তা কর্মচারীরা। আগের দিন ছিল বড়দিনের ছুটি, বৃহস্পতিবার যেতে হবে কর্মস্থলে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখেন দাউ দাউ করে জ্বলছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলার প্রতিটি ফ্লোর। আগুনের খবর পেয়ে ভোরেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তখনও বুঝে উঠতে পারেননি সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গার ভবনে কিভাবে লাগলো এত বড় আগুন। আগুন লাগার পরপরই একটি ফ্লোরের 2টি ভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যায়, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এরকম নিরাপত্তা বেষ্টনী যে জায়গায় থাকে ওই জায়গায় এইরকম আগুন, এটা আসলে একটা সবার জন্যই দুঃখজনক এবং হতাশার। আমার মনে হয় বাইরের লোক অনেক ঢোকে, এখন সচিবালয়ের কোনো নিরাপত্তা নেই। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা অনেক ভুগতেছি। সবচেয়ে বড় প্রশাসন সচিবালয়, এইখানে এরকম একটা ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত, মানে প্রত্যাশাই করা যায় না। ফায়ার সার্ভিসের 6 ঘন্টার চেষ্টায় 8টা 5 মিনিটে যখন আগুন নিয়ন্ত্রণে আসে তখন ভেতরে ঢুকতে চেষ্টা করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের প্রবেশে সকাল 9টার দিকে খুলে দেয়া হয় 5 নম্বর গেট। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে একে একে সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। মোবাইলটা করছি আর দেখেছি 7 নম্বর ভবনে আগুন, তখন তাড়াতাড়ি মানে যে দূরে যাইছি, এখন ঢুকতে তো দেনা, গাড়ি তো সরাইতে পারি না। অফিস বন্ধ ছিল, সেক্ষেত্রে আমরা এ ব্যাপারে কিছু বলতে পারবো না। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আসলে ভিতরে গেলে দেখা যাবে, বোঝা যাবে যে আসলে কোন ফ্লোরটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখান থেকে যে সবই আমাদের পুড়ে গেছে, এখান থেকে যে উপদেশ আমাদের দেখা যায় সবই আপনার পুড়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। কেউ বলছেন নাশকতা, কেউ বলছেন আওয়ামী লীগ সরকারের অনিয়ম ঢাকতে পরিকল্পিতভাবে পোড়ানো হয়েছে নথি। সঠিকভাবে তদন্ত করবে রাষ্ট্র, তখন বোঝা যাবে যে আসলে এটা যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাও সেটাও আসবে, আর যদি কোনো শর্ট সার্কিট বাইরে থাকে সেটাও আসবে। সবগুলো বাতি কিন্তু অফ করেই বের হয়, যেতে কোনো ইয়ে আছে কিনা, কিন্তু কিভাবে কি হলো সেটা নিজেই বলতে পারতেছি না। কিভাবে আগুন লাগছে সেটা তদন্ত করলে তারাই বলতে পারবে। কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করলেও পুরো সচিবালয়ে ছিল বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, ফলে বেশিরভাগ মন্ত্রণালয়েই হয়নি নিয়মিত কার্যক্রম। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের মতো একটি জায়গায় এত বড় একটি আগুনের ঘটনা, সেটি কিভাবে লেগেছে কিংবা অন্য কোনো কারণ আছে কিনা সেটি হয়তো তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু এই আগুনের ঘটনা এই সরকারের জন্য বড় একটি ধাক্কা মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। পরে ব্রিফিংয়ে জানানো হয় ডক্টর ইউনূস সংশ্লিষ্টদের দ্রুত অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন উচ্চ পর্যায়ের কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে। সচিবালয়ে আগুনের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা। এ নিয়ে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার বাসভবনে এই সভার শুরুতে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন নিহত হওয়ার ঘটনায় শোক প্রস্তাব গৃহীত হয়। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি ও সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টাও অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের নির্দেশনা দেন। কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে, সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে
আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন। অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এই ঘটনার অবশ্যই একটা সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে। এটা আজকে যে ঘটনা ঘটলো, এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করব, সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব। এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্যান্য বিষয়েও আলোচনা হয়। জানানো হয় প্রশাসনকে গতিশীল রেখে ঢেলে সাজানোর কাজ করছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে, সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার সোয়ানুরজামান নয়নের বাড়িতে এখন শোকের মাতম। রংপুরের মিঠাপুকুরের আটুনিয়া গ্রাম জুড়ে কেবলই আহাজারি। পরিবার এবং এলাকাবাসীর দাবি, রাস্তা বন্ধ করে দিলে হয়তো এই দুর্ঘটনাই ঘটত না। বিচারের পাশাপাশি তারা ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন। ফায়ার ফাইটার সোয়ানুরজামান নয়নের মায়ের এই আহাজারি, বুক ফাটা আর্তনাদ আশেপাশের পরিবেশকে যেন থামিয়ে দিচ্ছে বারবার। বুধবার রাত 9টার দিকেও মায়ের সাথে কথা হয়েছিল নয়নের। কথা হয় বাড়ির ভবিষ্যৎ, নানা পরিকল্পনা নিয়ে। কেন দেরিতে রান্না হচ্ছে মায়ের কাছে এই কৈফিয়তও চেয়েছিলেন নয়ন। ওই সময় বাজারে থাকা বাবা আক্তারুজ্জামানের সাথেও কথা বলেন নয়ন। বিয়ের কথা তুলতেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অপেক্ষার কথা বলেছিলেন বাবাকে। 5 ঘন্টার ব্যবধানে তাদের সব স্বপ্ন এখন ধূলিসাৎ। সীমাহীন শূন্যতা পরিবারে। স্বজনদের প্রশ্ন, দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ভবনে আগুন নেভানোর প্রচেষ্টার সময় কেন রাস্তা বন্ধ করা হলো না? এখানে আগুন লাগলে তো রাস্তা প্রোটেক্ট দেওয়াই লাগবে। ওখানে মনে হয় পুলিশ কাজ করে নাই। পুলিশ যদি কাজ করতো তাহলে ওই ট্রাক যাইতো না ওখানে। নয়নের জন্য শোকে স্তব্ধ আটপুনিয়া গ্রাম। বাড়িতে আসলেই সবার খোঁজ খবর নিতেন তিনি। এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছেন না এলাকাবাসী। চাইলেন সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ। এবার কথা ছিল যে 30 তারিখে আমি যাবো, যে আমার আঙ্কেলের সঙ্গে দেখা হবে, কিন্তু সেটা তো হলো না। এবং দুর্ঘটনার কারণে আঙ্কেল আমার চলে গেছে। এই ক্ষতি কি কেউ পূরণ করে দিতে পারবে? তারপরে যতটুকু যদি সরকার আর্থিকভাবে বা অন্য কোনোভাবে যদি তাদের একটা ব্যবস্থা করে দিতে। কৃষক বাবার একমাত্র ছেলে ছিলেন নয়ন। বিয়ে হয়েছে বোন সীমা আক্তারের। উপার্জন শুরু করতেই সবকিছু শেষ হয়ে গেছে। পরিবারের ওপর আছে ঋণের বোঝা। হ্যাঁ, শেষকে আমি অনুরোধ করবো এরকম ভুল ত্রুটি যেন না করে, এরকম মায়ের কোল যেন খালি না। স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়েছিলেন নয়ন। 2022 সালে 61তম ব্যাচে ফায়ার সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন। মাস 2 আগে তেজগাঁও জোনে বিশেষ টিমে বদলি হন। সচিবালয়ের আগুন নেভানোর সময় বিকল্প পথে পানি আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত হন নয়ন। ফায়ার ফাইটার নয়নের মায়ের এই আহাজারি আদৌ কি থামবে? আর কত মায়ের বুক খালি হলে সতর্ক হব আমরা? আর কত মায়ের এই বুক ফাটা চিৎকার শুনতে হবে আমাদের? এই প্রশ্নের উত্তর পরিষ্কার হওয়া দরকার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, মিঠাপুকুর, রংপুর। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। দলের নেতারা এই ঘটনায় জড়িতদের 24 ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেছেন, পতিত স্বৈরাচার সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। বিবৃতিতে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নজিরবিহীন ঘটনা। মধ্যরাতে লাগা আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের বড় অংশ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো। এই ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগুনে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া সরকারের জন্য বিব্রতকর। সুষ্ঠু তদন্তে দোষীদের আনতে হবে বিচারের আওতায়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বন্ধ সচিবালয়ে আগুন লাগার উৎস নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, সচিবালয় থেকে পতিত স্বৈরাচারের দোষরদের বের না করায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও প্রায় একই প্রশ্ন তোলেন। বলেন, সরকার গুরুত্বপূর্ণ নথি তলবের পরই সচিবালয়ে আগুন ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয়। উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত, কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখাচ্ছে। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো যোগ্য নয়। গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন। তাই তো প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য। বিএনপি নেতারা বলেন, সাবধানতা ও রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করলে চক্রান্ত অব্যাহত রাখবে ষড়যন্ত্রকারীরা। মিথ্যা সমালোচনার মাধ্যমে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। উপসচিব পদে কোটা ব্যবস্থা বিলুপ্তি করা না হলে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন 25টি ক্যাডারের কর্মকর্তারা। হাজার প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে উঠলেও খোদ প্রশাসনই কোটা পদ্ধতির ভূত বয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। নিজেদের কর্মপরিবেশ নিশ্চিতে সকালে এক মানববন্ধন কর্মসূচিতে এসব কথা জানিয়েছেন বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দকে বৈষম্যহীন বাংলাদেশে প্রশাসন হবে মেধা নির্ভর, যেখানে থাকবে না কোনো কোটা, এমন দাবিতে খামারবাড়িতে মানববন্ধন করেন সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। আন্দোলনকারী কর্মকর্তারা বলেন, ক্যাডারদের সিন্ডিকেটের কারণে 50 বছর ধরে বৈষম্য চলে আসছে প্রশাসনে। এমন কর্তৃত্ববাদী আচরণে দেশের মানুষ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যে ক্যাডার তার মন্ত্রণালয়ে সেবা দিবে এবং সেই ক্যাডারের মাঠ পর্যায় থেকে শুরু করে একদম টপ অফ দ্য পোস্ট সেই ক্যাডারের কর্মকর্তা নিয়ন্ত্রণ করবে। কোনো কিছু আমরা বিনা সংগ্রামে বিনা পরিশ্রমে আমরা পাইনি, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, মাঠে নামতে হবে। উপসচিব পদে কোটা বাতিল করে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিতেরও দাবি জানান তারা। কোটার আর কোনো স্থান নাই, আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কোটা জাদুঘরে পাঠানো উচিত। আমাদের উপসচিব থেকে অনূর্ধ্ব পদগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সকল ক্যাডারের জন্য উন্মুক্ত থাকবে এবং আমরা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমরা জনগণের প্রশাসনিক সেবা নিশ্চিত করতে চাই। মূলত উপসচিব পদে পদোন্নতিতে বিভিন্ন ক্যাডারের ক্ষেত্রে কোটা রাখার সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। সেই সাথে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না রাখার সুপারিশ করার কথা রয়েছে। এই তথ্য সামনে আসার পরই গত 24 ডিসেম্বর 1 ঘন্টার কলম বিরতি পালনের মধ্য দিয়ে প্রকাশ্যে আন্দোলন শুরু করেন 25টি ক্যাডারের কর্মকর্তারা। 4 জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দেন তারা। সেখান থেকেই আসবে পরবর্তী কর্মসূচির ঘোষণা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বিকেলে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে কেবল হত্যার অভিযোগেই মামলা হয়েছে 250 শতাধিক। অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের এক ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট অবৈধভাবে নিজেদের নামে করিয়ে নেয় হাসিনা, রেহানা সহ শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
রাজনৈতিক বিবেচনায় সরকারের 13 ধারার ক্ষমতা বলে জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজসে নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় মহাপরিচালক জানান 6000 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে 3টি পৃথক মামলা করেছে দুদক। সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 36 কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3181 কোটি টাকা জমা এবং 3180 কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অপরাধে মামলা হয়েছে নওগাঁ আত্রাই উপজেলার ইউএনও কামাল হোসেনের বিরুদ্ধে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আগামীতে আনুপাতিক হারের প্রতিনিধিত্বের জাতীয় নির্বাচন চায় জামায়াত। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে যে দল যত ভোট পাবে সেই অনুপাতে প্রতিনিধি যাবে সংসদে। কোনো দল যদি 100% ভোটও পায় তাদেরও প্রতিনিধিত্ব থাকবে। খুলনার কয়রা উপজেলায় দলের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। প্রায় 17 বছর পর খুলনার কয়রা উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের সমাগমে পরিপূর্ণ কপোতাক্ষ কলেজ ময়দান। দল মত ধর্ম নির্বিশেষে এ প্রিয় দেশ আমাদের বাংলাদেশ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলুম অত্যাচারে বাংলাদেশকে চেপে ধরেছিল শেখ হাসিনা। তিনি অনেককে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন, কিন্তু মানুষ পালায়নি। যারা পালিয়েছে তারা ভাড়াটিয়া ছিল। শেখ হাসিনা বিদায় নিয়েছে, এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে? আজকে এই কাণ্ড ওই কাণ্ড ফুসফাস চতুর্দিক থেকে চলতেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরাও চাই যে আমাদেরকে আমাদের প্রতিবেশীরা সম্মান করুক। শফিকুর রহমান আরো বলেন, আগামীতে জামায়াত এমন নির্বাচন চায় যেখানে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করবে। বলেছি এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত % ভোট পাবে সংসদে সেই দল তত % প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায় সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এর আগে দলের ডুমুরিয়া শাখার আয়োজনে 18 মাইল এবং পাইকগাছা শাখার আয়োজনে গদাইপুর ফুটবল মাঠে পথসভায় বক্তব্য দেন ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ। পিলখানা হত্যাকাণ্ডের সন্দেহভাজন যারা দেশের বাইরে আছে তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকার গঠিত তদন্ত কমিশন। সকালে পিলখানায় অনুষ্ঠিত কমিশনের প্রথম বৈঠক শেষে কথা জানিয়েছেন কমিশন প্রধান ও বিডিআরের সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। কমিটির 7 সদস্যের মধ্যে 6 জন উপস্থিত ছিলেন প্রথম সভায়, আর নির্ধারিত সময়ের মধ্যে একটি স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করতে সচেষ্ট বলেও জানিয়েছেন কমিশন প্রধান। ইতিহাসের নির্মম নৃশংস ঘটনা পিলখানা হত্যাকাণ্ড। একটি আধা সামরিক বাহিনীর শৃঙ্খলা তলানিতে ঠেকে 57 সেনা কর্মকর্তা হত্যার মধ্য দিয়ে 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দাবি ওঠে ওই ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিশন গঠনের। বিডিআরের সাবেক একজন মহাপরিচালককে প্রধান করে 7 সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।
পিলখানায় ঢাকা সেক্টরের সদর দপ্তরে কমিশনের প্রথম সভা। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সভায় পরবর্তী করণীয় নিয়ে প্রাথমিক আলোচনা সেরে নেয় কমিশন। তবে সবার আগে কমিশন চেয়ারম্যান, সদস্যদের পদমর্যাদা, দপ্তর সহ বেশ কিছু বিষয় নির্ধারণ হওয়ার পরেই কাজ শুরু হবে বলে জানান কমিশন প্রধান। আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান, এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো। প্রশ্ন ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলা হয়েছে কদিন আগে, তাহলে মামলার কমিশনের তদন্ত সমন্বয় হবে কিভাবে? ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। কমিশন প্রধান জানান, দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ আছে এই হত্যাকাণ্ড ঘিরে, তাই কমিশনের জিজ্ঞাসাবাদের আওতায় অনেকেই আসবেন তদন্তকালীন সময়ে। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে, নির্ভয়ভাবে আমরা অগ্রসর হতে চাই। আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। তদন্তের স্বার্থে যে কারো দেশ থেকে নিষেধাজ্ঞাও দিতে পারে কমিশন। বিজিআর হত্যাকাণ্ড তদন্তে সরকার গঠিত যে কমিশন, সেই কমিশনকে এত বড় একটি ঘটনা তদন্তের জন্য প্রাথমিকভাবে সময় দেওয়া হয়েছে 3 মাস। কিন্তু প্রশ্ন ছিল, এই 3 মাসে কতটুকু এগোবে এই কমিশন? অবশ্য কমিশন প্রধান বলছেন তারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেওয়ার, যদি বাধা বিপত্তি থাকে সেগুলো কাটিয়ে পরবর্তীতে আরও সময় চাইবে কমিশন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, পিলখানা, ঢাকা। সিলেটের জৈন্তাপুরে ভারতীয় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। দুপুরে মারা যায় সে, নাম মারুফ আহমদ। বিজিবি জানিয়েছে, দুপুরে মারুফ সহ কয়েকজন ভারতের ভেতরে খাসিয়াদের সুপারি বাগান এলাকায় প্রবেশ করে। এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা গাদা বন্দুক দিয়ে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয় মারুফ। আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।